আসসালামু আলাইকুম। মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে পড়ব পরিসংখ্যান চ্যাপ্টারের এসএসসি এবং দাখিলের পরিসংখ্যান চ্যাপ্টারের কিছু ম্যাথ। এই ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলোর একটা ক্লাস আমরা আগে করেছি। আজকে দেখব ওই সূত্রগুলো কীভাবে ব্যবহার করব, আমরা ব্যবহার করে কীভাবে আমরা ম্যাথগুলো করতে পারি সেটাই দেখব। ওকে, তাহলে দেখো আমাদের এক্সাম্পলের মধ্যে আমরা যেটা এক্সাম্পল করতেছি, এক্সাম্পলের মধ্যে একটা ম্যাথ দিয়ে দিছে 40 জন শিক্ষার্থী। 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। তো এখানে পূর্ণ নাম্বার 100 বলতে পরীক্ষাটা 100 নাম্বারে হয়েছে। তাহলে এখানে কত পাইছে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে কয়জনের, 40 জনের। এখানে 40 জনের এগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমাকে কি বললো, আমাকে এখান থেকে বের করতে বলছে কি, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে আগে আমাদের এখানে একটা পয়েন্ট জানতে হবে। সে পয়েন্টটা হচ্ছে কি, আমার কয়টা নিচে কয়টা ঘর হবে, কয়টা শ্রেণী হবে সেটা জানতে হবে। তো আমরা শ্রেণীটা জানার জন্য আমাদেরকে প্রথম লাগবে হচ্ছে পরিসর। প্রথম লাগবে হচ্ছে আমাদের পরিসর। পরিসরের সূত্রটা কি? পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ, এটা আমরা পড়ছিলাম, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা যোগ 1, সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র। এই পরিসরের সূত্রটা আমরা ব্যবহার করে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, পরিসরটা আমরা এই পরিসর এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 70 আছে, 70, 85, 85, এরপরে দেখতেছি 90, 90, 90টা হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যাতে আমরা দেখতেছি প্রথম লাইনে 40, 35, 35 দেখলাম, 35, 34, 35, তাহলে 35, আমাদের 35 এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। এরপর +1। ওকে, তাহলে এখান থেকে তুমি কি 90, 10 থেকে 5 গেলে 5, 8 থেকে 3 গেলে 5, +1 সমান হচ্ছে 56। এটা হচ্ছে আমাদের কি 55 যোগ 1, 56। এটা হচ্ছে আমাদের পরিসর। তো এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদেরকে কি এখানে বলে দিছে শ্রেণী সংখ্যা আমরা কত ধরবো বা শ্রেণী ব্যবধান কত ধরবো। কারণ আমাদের আমরা বের করতেছি মূলত হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। ওকে, তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা পাই, এটা 90, সর্বোচ্চ সংখ্যাটা আছে 90, সর্বনিম্ন সংখ্যাটা আছে 35, এই দুইটা। এখানে আমরা শ্রেণী ব্যবধান কি 10 নেব নাকি 5 নেব সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আমাদের উপর। আমরা চাইলে 5ও নিতে পারি, 10ও নিতে পারি। তাহলে আমরা ধরো আমরা 10 নিলাম, আমরা শ্রেণী ব্যবধানটাকে আমরা 10 নিলাম, যদি ওরা বলে না দেয়। তাহলে আমার এখানে হচ্ছে 56 ডিভাইডেড বাই 10, তাহলে আমরা এখানে পাচ্ছি 5.6। তো আমরা শ্রেণী সংখ্যাতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে পয়েন্টের আগে যেটা থাকবে, পয়েন্টের আগে যেটা থাকবে তার পরের সংখ্যাটা বসবে। তাহলে আমার শ্রেণী সংখ্যা হচ্ছে কত? 6। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে দেখো একটা জিনিস, আমরা প্রথমে হচ্ছে কি, আমাকে বলছিল ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য। ক্রমযোজিত গণসংখ্যা, কোনো গণসংখ্যা বা টেবল যখন আমরা করতে যাব বা সারণী যখন আমরা তৈরি করতে যাব, তখন আমাকে প্রথমে শ্রেণী সংখ্যাটা লাগবে। কারণ আমি কয়টা শ্রেণীতে ভাগ করব সেটার জন্য আমার শ্রেণী সংখ্যাটা লাগবে। তো শ্রেণী সংখ্যার জন্য আমার লাগবে পরিসর লাগবে, শ্রেণী সংখ্যার ক্ষেত্রে আমার পরিসর লাগবে, সেজন্য আমি পরিসরটা বের করলাম। সৃজনশীল প্রশ্ন আমাদের ক নাম্বারে ম্যাক্সিমাম পরিসর বের করতে বলে। তাহলে পরিসর বের করতে বললে আমরা এভাবে বের করে ফেলবো, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এরপর শ্রেণী সংখ্যা আমরা পরিসরটাকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব। এখানে আমাকে কোথাও বলে না শ্রেণী ব্যবধান কত ধরবো সেটা। তাহলে আমরা নিজেরা বুঝে তারপর দেখবো আমরা শ্রেণী ব্যবধান। দেখো এখানে 5.6 মানে 6টা মানে মোটামুটি টেবলটা ঠিক আছে, সারণীটা আমরা করতে পারবো। এখন ধরো তোমার শ্রেণী ব্যবধান, এখানে সংখ্যাগুলো কম ব্যবধানের মধ্যে আছে। ধরো সর্বনিম্ন সংখ্যাটা আছে 32, সর্বোচ্চ সংখ্যাটা আছে 56। তো এখন তুমি যদি 10 করে নাও, তাহলে 31 থেকে 40 একটা, তারপর 41 থেকে 50, 51 থেকে 60 তিনটা। তাহলে তখন তুমি কি করবা, তখন 5 করে নিবা। অর্থাৎ নিচে যাতে সারণীটা 5-6টা ঘর হয় এরকমভাবে আমাদেরকে নিতে হবে। তাহলে এটা দিয়ে আমরা 6, এটা আমরা বের করে ফেললাম শ্রেণী সংখ্যা। ওকে, তো শ্রেণী সংখ্যা যখন বের করে ফেলবো, এখন এটার ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আমাকে এখন বের করতে হবে। তো এখান থেকে যখন আমাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা বের করতে হবে, তাহলে আমরা কীভাবে করতে পারি এটা আমরা করব। এখানে দেখো আমাদের একটা টেবল তৈরি করতে হবে এখান থেকে। তো টেবলটা আমরা কিভাবে করতে পারি, লিখব ক্রমযোজিত গণসংখ্যার সারণী নিচে দেওয়া হলো।
ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো, এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমরা প্রথমে কি করব দেখো, আমাদের প্রথমে একটা লাগবে শ্রেণী ব্যবধান, তারপর লাগবে টালি, তারপর লাগবে আমার গণসংখ্যা, তারপর লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, যেহেতু আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলছে। আমরা শ্রেণী সংখ্যা পাইছিলাম কত, 6। তাহলে শ্রেণী সংখ্যা 6 মানে হচ্ছে আমার নিচের দিকে 6টা ঘর অঙ্কন করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর অঙ্কন করলাম আমরা। ঠিক আছে, তাহলে প্রথমটাতে শ্রেণী ব্যবধান থাকবে, এটা প্রত্যেকটাতেই প্রথমটাতে শ্রেণী ব্যবধান, তারপরটাতে টালি। কেন টালি দিলাম এখানে, এখানে আমাকে কয়টা গণসংখ্যা সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই, আমাকে বের করতে হবে গণসংখ্যা কয়টা সেটা। তাহলে আমি দেখব, তার এরপরে ওখান থেকে টালি কয়টা, টালিতে কয়টা আসবে, যতটা আসবে ততটাকে আমরা কি বলবো, এটার গণসংখ্যা বলবো। ওকে, এই গণসংখ্যার উপর ডিপেন্ড করে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করবো। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল 35 আর সর্বোচ্চ সংখ্যা ছিল 90। ওকে, এটার উপর ডিপেন্ড করে আমরা শ্রেণী ব্যবধানটা লিখব। তাহলে আমরা লিখতে পারি, আমরা আমাদের সুবিধার জন্য আমরা 31 থেকে নিচ্ছি, এটা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 আমরা শ্রেণী ব্যবধান নিয়ে নিলাম। এখন টালিটা কিভাবে বের করব, দেখো টালিটা বের করতে আমরা 31 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 31 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের ওই সংখ্যার ওই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা। তাহলে আমরা দেখি 41 থেকে আমাদের 31 থেকে 40 পর্যন্ত কয়টা আছে সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের 31 থেকে 40, 31 থেকে 40-এর মধ্যে আমরা দেখি প্রথমে 1টা 2টা, তারপর 31 থেকে 40-এ 3টা পাইছি, 4টা, এখানে আমরা পাইছি কয়টা, 4টা। তাহলে এখান থেকে যেহেতু আমরা 4টা পাইছি, এখানে আমরা কি করব দেখো, আমরা টালিতে লিখবো হচ্ছে 4টা। তাহলে এখানে গণসংখ্যা হবে 4। ওকে, এরপরে দেখবো আমরা 41 থেকে 50 পর্যন্ত আমাদের কয়টা আছে, 41 থেকে 50, 41 থেকে 50-এর মধ্যে দেখো এখন কয়টা আছে, 41 থেকে 50, 41 থেকে 50, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে আমরা পাচ্ছি 8টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এখানে পাইছি আমরা 8টা। যেহেতু 8টা পাইছি আমরা এটা এখানে 8টা দিব, 1 2 3 4 5 6 7 8, 8টা 8। ওকে, এখানে পাইছি আমরা 8টা। ওকে, এরপরে দেখো আমরা 51 থেকে 60-এ কয়টা পাচ্ছি সেটা দেখব। 51 থেকে 60, 51 থেকে 60-এর মধ্যে আমরা দেখি 51 থেকে 60, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে পাচ্ছি আমরা 10টা 11টা, অর্থাৎ 61 থেকে 60-এর মধ্যে আমরা পাচ্ছি 11টা। তাহলে এখানে আমরা দিব 11টা। ওকে, এখানে আমরা 11টা দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 51 থেকে 60-এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 11টা। ওকে, এরপরে দেখব 61 থেকে 70-এ কয়টা পাচ্ছি আমরা, 61 থেকে 70, 61 থেকে 70-এ 61 থেকে 70-এর মধ্যে আমরা কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে আমরা 61 থেকে 70 শ্রেণীতে পাচ্ছি, 61 থেকে 70-এর মধ্যে পাচ্ছি হচ্ছে আমরা 11টা। এখানেও আমরা 11 দিব,
এখানেও 11টা দিব, 1 2 3 4 5 2 3 4 5 1 11। ওকে, এরপর আছে কত? 71 থেকে 80। 71 থেকে 80তে আমরা কয়টা পাচ্ছি দেখো, 71 থেকে 80, 71 থেকে 80, 71 থেকে 80, একটা, একটা, দুইটা, দুইটা, তিনটা, 71 থেকে 80 থেকে আমরা পাচ্ছি 3টা। তাহলে 3টা যেহেতু পাচ্ছি আমরা এখানে দিব 3টা, 3। এরপর 81 থেকে 90, 81 থেকে 90 এর মধ্যে আমরা কয়টা পাচ্ছি দেখো, 81 থেকে 90, 81 থেকে 90 এর মধ্যে হচ্ছে আমরা 81 থেকে 90, 81 থেকে 90 আমরা কয়টা পাবো, এখানে একটা, একটা, দুইটা, তিনটা, 81 থেকে 90 পাচ্ছি 3টা। ওকে, এখানে 81 থেকে 90 পর্যন্ত পাচ্ছি আমরা হচ্ছে 3টা, তাহলে এখানে 3টা দিব, 1 2 3 3। এখানে আমরা একটু দেখি আমাদের সবগুলো বরাবর আসছে কিনা। 8 8 4 12, 11 11 22, 12 আর 22 34, 34 37 37 37 40 বরাবর 40, এখানে n সমান 40 হচ্ছে। ওকে, তাহলে এখন থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলছে, তাহলে প্রথমটা বরাবর থাকবে, দ্বিতীয়টা হবে 4 + 8 = 12। ওকে, তারপর হবে 12, এইটা নিয়ে আসবো, +11 = 23। 23 এর সাথে আবার কি করব, এই 11টা যোগ করব, সমান হচ্ছে 40। এই 40 এর সাথে আবার আমরা কি করব, সরি এখানে 40 হবে না, এটা হবে 33। 33 এর সাথে যখন আমরা 33 এর সাথে যখন আমরা এই 3 যোগ করব, 36। 36 এর সাথে যখন আমরা, তাহলে এখানে আমাদের একটা ভুল হচ্ছে যোগে, তাহলে 23 আর 11 হচ্ছে 34। 34 আর 34 + 3 = 37। 37 + 3 = হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে আমাদের টালিটা কেন দরকার হয়েছে, যেহেতু আমাদেরকে কি করে ফিক্সড করে গণসংখ্যা দেওয়া নাই। গণসংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে আমরা আগে টালি বের করব, টালি থেকে আমাদেরকে গণসংখ্যা বের করব, গণসংখ্যার উপর ডিপেন্ড করে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে পারবো। তাহলে আমাদের বলছিল ক্রমযোজিত গণসংখ্যা বের করেন, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে ফেললাম এই সিস্টেমে। এই সিস্টেমে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা এখান থেকে বের করব। ওকে, এরপর দেখো, এটা আমাদের এই অঙ্কের মধ্যে ছিল, এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলছে, এটার উপর ডিপেন্ড করে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে ফেললাম। দেখো, ওরা 5 5 করে ধরছিল, তাহলে ওরা যেহেতু 5 5 করে ধরছে, তাহলে আমরা এখানে এটা 5 5 ধরি নাই, আমরা ধরছি 10 করে। ওরা 5 করে, যে ওরা শ্রেণী ব্যবধান 5 করে ধরার কারণে ওদের এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা, ওরা 5 করে ধরছে, তার মানে 5 করে ধরলে আমাদের শ্রেণী ব্যবধান আসছিল 56, তাহলে 5 করে ধরছে, তাহলে 5 11 55 11 দশমিক সামথিং, তাহলে 12 দিন দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে 12টা বক্স চলে আসবে। এরপর ওদের হিসেবে ওরা করছে, আমরা আমাদের সিস্টেমে করলাম, আমরা 5 দিয়ে করলাম, ওরা করছিল 10 দিয়ে। ওকে, তাহলে আমরা যত ইচ্ছে তত দিয়ে করতে পারবো। ওকে, এরপরে দেখো, এখানে আমরা যে চলকগুলো পড়ছিলাম সবগুলো এখানে দেওয়া আছে, চলকের মানগুলো। এরপর লেখচিত্র, এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে ওরা যেহেতু বলছে একরকম, আমরা করবো আরেক রকম। এখানে বলছে কোনো স্কুলের দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা, এখানে কিন্তু সারণী দেওয়া আছে, কিন্তু এখন দেখো এটা পুরোটা সারণী দেওয়া আছে, একটা ওজন দেওয়া আছে কিলোগ্রাম মানে কেজিতে, আবার গণসংখ্যা দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, তার মানে কি 46 থেকে 50 কেজি আছে কয়জন, 5 জন। 46 থেকে 50 কেজি আছে কয়জন, 5 জন। 51 থেকে 55 কেজি আছে কয়জন, 10 জন। 56 থেকে 60 কেজি আছে কয়জন, 20 জন। 61 থেকে 65 কেজি আছে 15 জন। 66 থেকে 70 কেজি আছে 70 জন। তো এরা বলছে আয়তলেখ অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, আমরা আগে সেটা করব না। আমরা আগে এখান থেকে চাইলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। এটা থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব, যেহেতু একটু আগে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা শিখছি, এখন আমার টালে দরকার নাই। এখন এখান থেকে আমি কিভাবে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব সেটা দেখো।
আমাদের এখানেও আমাদের একটা টেবল তৈরি করতে হবে। আমরা আরেকটা টেবল তৈরি করি, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। এখন আমার টালিটা দরকার না, যেহেতু ওরা আমাদেরকে গণসংখ্যা দিয়ে দিছে। আমরা লিখব হচ্ছে ওজন, এটা কেজিতে, ওরা কিলোগ্রাম লিখছে, আমরা কেজি লিখি, সমস্যা নাই। এরপর যেটা শ্রেণী ব্যবধান এটাকে আমরা ওজন লিখতেছি। তারপর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা এটাকে ওরা শিক্ষার্থীর সংখ্যা লিখছে, কোনো প্রবলেম নাই, আমরা শিক্ষার্থীর সংখ্যাটাই গণসংখ্যা হিসেবে ধরে নিতে পারি। এরপরে এই জায়গা হবে ক্রমযোজিত গণসংখ্যা, যেহেতু আমাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা ওদের অনুযায়ী আমাদেরকে এখানে ঘরগুলো করতে হবে। এখন তো আমরা শ্রেণী সংখ্যা বের করব না, ওরা আমাদেরকে ফিক্সড করে আমাদের টেবলটা করে দিছে। যেহেতু টেবলটা ওরা আমাদেরকেই করে দিছে, আমরা ওখান থেকেই টেবলটা তৈরি করবো। আমাদের এখানে শ্রেণী সংখ্যার কোনো প্রয়োজন নেই। তাহলে কয়টা লাগবে দেখো, 1 2 3 4 5, 5টা নিব। আচ্ছা, তাহলে 5টা নিলে এটা 46 থেকে 50 এভাবে আমাদের শুরু হচ্ছে। তাহলে আমরা দিব 5টা, এখানে 5টা নিব, 5টা 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। তাহলে দেখো আমাদের এটাই আছে এখানে, 66 থেকে 70 পর্যন্ত। 5 10 20 15 10, 5 10 20 15 10, তাহলে 5 10 20 15 10। আমাদের এগুলো দরকার নেই, আমরা শুধু এতটুকু এটার জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করবো। এগুলো ওরা দিয়ে দিয়েছে আমাদেরকে, এখানে আমাদেরকে কোনো কিছুই নতুন করে আমাদের আনতে হয়নি। আমরা শুধু আমাদের বুঝতে হবে গণসংখ্যা সারণীটা কীভাবে হবে, সেটা ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা কীভাবে হবে সেটা। তাহলে 5 আমরা আগের মতোই দিয়ে দিব, 5 এটা বরাবর আনবো, 5 এটা আনলাম, এটার সাথে এর পরে 10 এটা যোগ করে দিব 15, 15-এর সাথে এর পরেটা যোগ করে দিব 20 সমান 35, 35-এর সাথে এর পরেটা যোগ করে দিব 15 সমান হচ্ছে 50, 50-র সাথে আমরা এরপরে 10 যুক্ত করে দিলাম সমান হবে 60। এটাই হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, এতটুকু। তা এখন আমরা এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা বের করে ফেলি, সেটা হচ্ছে মধ্যক কীভাবে নির্ণয় করব। মানে এই সারণীটা আমাদের করা ছিল, এখান থেকে আমরা মধ্যক কীভাবে নির্ণয় করব। তাইলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে এই জায়গাটাতে n সমান লিখলাম কত, 60, যেহেতু এটা টোটাল যোগফল আসবে 60। তাহলে লিখবা এখানে n সমান 60, সুতরাং n/2 সমান 60 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 30। এখানে একটু করে খেয়াল করলে আমরা দেখব 30 এটা কোথায় অবস্থান করছে। 5 হচ্ছে এখানে, 5-এর পরে 6 থেকে 15 পর্যন্ত, 5 হচ্ছে এই ঘরে, 6 থেকে 15 পর্যন্ত হচ্ছে এই ঘরে, তারপর 16 থেকে 35 কিন্তু এই ঘরে, 16 থেকে 35 এই ঘরে। তো 16 থেকে 35 যদি এই বক্সে হয়, তাহলে 30 এটাও এই ঘরে হবে। তাহলে আমরা লিখব তাহলে আমরা n সমান পাইছি 60, n/2 সমান পাইছি 60/2 30, যা মধ্যক নির্দেশ করে, যা মধ্যক নির্দেশ করে। এর অবস্থান কত, এর অবস্থান কত, 56 থেকে 60 শ্রেণীতে, 56 থেকে 60 শ্রেণীতে, অর্থাৎ মধ্যক হবে 56 থেকে 60 শ্রেণীতে। ওকে, এইটা প্রথমে লিখতে হবে আমাদেরকে এটা। তাহলে এখানে n সমান 60, n এর মানটা লিখবা, n/2 সমান বের করবা, যা পাবা যা মধ্যক নির্দেশ করে। এর অবস্থান হবে কোথায়, এর অবস্থান এখানে গণসংখ্যার যেখানে বসবে আমরা সেটা লিখে দিব। ওকে, এরপরে দেখো এখানে আমাদের কি কি পয়েন্ট লাগবে। আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। এখন এখান থেকে আমাদের কি তাহলে L কি লাগবে, n/2। আমরা বেসিক যেখানে পড়ছিলাম সেখানে এই সূত্রের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছিলাম। L কি, fc এটা কি, fm এটা কি, h এটা কি। তাহলে L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমরা মধ্যক শ্রেণী পড়ছি 56 থেকে 60, নিম্ন মানে হচ্ছে নিচেরটা, ঊর্ধ্ব সীমা মানে হচ্ছে উপরেরটা। তাহলে নিম্ন সীমা হচ্ছে 56। fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী হচ্ছে এটা, এটার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কোনটা, 15। পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত, 15।
এরপর হচ্ছে FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান কত 5। 46, 47, 48, 49, 50, এখানে বিয়োগ করলে হবে না। শ্রেণী ব্যবধান বের করার জন্য যদি আমরা 50 থেকে 46 বিয়োগ করি তাহলে হয় 4, কিন্তু এখানে এটা শ্রেণী ব্যবধান নয়। শ্রেণী ব্যবধান হিসাব করতে হবে 46 থেকে 50 পর্যন্ত কত হয় 46, 47, 48, 49, 50, 5টা, তার মানে শ্রেণী ব্যবধান হবে 5টি, 5। এইচ এর মান হচ্ছে 5। এখন এগুলো এখানে বসাই দাও। এটা হচ্ছে কত 56 প্লাস n/2, n/2 এর পুরো মানটা আমরা এখানে বের করে ফেলছি 30 মাইনাস FC এর মান পাইছি কত আমরা 15 ইন্টু H এর মান পাইছি কত আমরা 5, FM এর মান পাইছি আমরা হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের কি, তো এখানে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে 56 প্লাস 30 থেকে 15 গেলে 15 ইন্টু 5 দিয়ে করলে 1/4, তাহলে 56 প্লাস 15 একে 15 নিচে 4, তাহলে এখানে আমরা 56 প্লাস 4 দিয়ে 15কে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেই মানটা এখানে বসায় দিয়ে যখন আমরা যোগ করে দিব আনসারটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে মধ্যক। আমাদের সারণী থেকে মধ্যক বের করতে গেলে আমরা এখানে দুইটা কাজ করে ফেলছি একসাথে। প্রথমে আমি দেখাইছিলাম শুধুমাত্র ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তার টেবলটা। এরপরে দেখাচ্ছি ওই একই টেবল থেকে আমরা হিসেব করে মধ্যকটা বের করে ফেলছি, কারণ মধ্যক নির্ণয় করতে বললে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। যেহেতু আমাদের মধ্যক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, সেজন্য মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমি ক্রমযোজিত গণসংখ্যাটা আগে বের করে ফেললাম, তারপর সে অনুযায়ী কী করলাম মধ্যক নির্ণয়টা বের করে ফেললাম। তাহলে এইরকম মধ্যক নির্ণয় থেকে আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, যে কোনো একটা কোয়েশ্চেন আমাদের মধ্যক নির্ণয় থেকে থাকতে পারে। এরপরে দেখো তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করে এই অঙ্কটার উপর ওরা বলছিল হচ্ছে কি আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করবো বলছিলাম, প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম, এরপর মধ্যক বের করতে বলছিলাম, মধ্যক বের করলাম। এখন দেখো একই অঙ্কটা দিয়ে যদি আমরা প্রচুরক বের করি তখন কি হয় দেখো, এটা একই অঙ্কটাতে আমরা যদি প্রচুরক বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব। তাহলে আমাদের তখন প্রচুরক বের করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন নেই। যেহেতু প্রচুরক বের করতে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন নেই, তাহলে আমরা শুধু বের করব কি, লিখব কি, প্রচুরক নির্ণয় সারণী নিচে দেওয়া হলো, প্রচুরক নির্ণয় সারণী নিচে দেওয়া হলো। তাহলে আমাদের প্রথমটা ছিল ওজন, এটা ছিল কেজিতে। এখানে 5টা, 1 2 3 4 5টা, ওকে, ওজনটা কেজিতে। আর এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, যেটাকে আমরা গণসংখ্যা হিসেব করতেছি, শিক্ষার্থীর সংখ্যা, ওকে। তাহলে এখান থেকে আমরা কি করব দেখো, আমরা এখন প্রচুরক বের করতেছি, এই প্রচুরক। তাহলে ওজন আমাদের ছিল কত, এটা আমাদের এখানে আমরা যেটা করছিলাম 46 থেকে 50, 46 থেকে হিসেব করেছিল আমাদের। তাহলে 46 থেকে লিখবো, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, ওকে। তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যাটাও কিন্তু ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল। শিক্ষার্থীর সংখ্যাটা কত ছিল আমাদের, 5 10 20 15 10, 5 10 20 15 10, ওকে। এরপর আমরা লিখবো এখানে, আমাদের লিখতে হবে এখানে গণসংখ্যা সর্বোচ্চ বা সর্বাধিক আছে কত শ্রেণীতে, গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, 20। এটা কোন শ্রেণীতে, 56 থেকে 60 শ্রেণীতে, 56 থেকে 60 শ্রেণীতে। অর্থাৎ প্রচুরক হবে 56 থেকে 60, প্রচুরক হবে 56 থেকে 60 শ্রেণীতে। তো এটা সূত্রটা আমরা পড়ছিলাম, প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 প্লাস F2
ইন্টু এইচ, এই সূত্রটা ছিল। তো এখানে এফ কি, এটাও আমরা আগে দেখছিলাম বেসিক ক্লাসের মধ্যে। প্রচুরকের সূত্রটাতে কোনটাকে কি বলে, এলকে কি বলে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল সমান হচ্ছে আমাদের এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে কত, 56 থেকে 60। 56 থেকে যদি 60 হয় তাহলে 56, এটা হচ্ছে এল এর মান। এরপর এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার উপরেরটা বিয়োগ করব, 20 - 10 = 10। এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার নিচেরটা বিয়োগ করব, 15, তাহলে এটা হচ্ছে 5। আর শ্রেণী ব্যবধান এস ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমরা লিখবো কি, দেখো এখানে এল এর মান হচ্ছে 56 প্লাস এফ ওয়ান এর মান পাইছি কত আমরা, 10। এটা হচ্ছে 10 প্লাস 5 ইন্টু 5। এটা ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমরা এটা লিখতে পারি 56 প্লাস উপরে 10 বসালাম, 10 × 5 = 15 ইন্টু 5, 5 যেটা হলে 3, তাহলে 56 প্লাস এখানে 3 উপরে 10, এটা দশমিক পাবো আমরা। এই দশমিক মানটা যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে আমরা প্রচুরক বের করবো, সারণী থেকে প্রচুরক বের করবো এইভাবে। সারণী থেকে প্রচুরক বের করতে গেলে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যার কোনো কাজ নেই, অন্য একাধিক কোনো কিছু আমাদেরকে করতে হবে না। আমাদের শুধু দরকার হচ্ছে কি, ওজন, মানে যেটা হচ্ছে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে সেটা দরকার আছে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষার্থীর সংখ্যাটা দরকার। এখানে এক্সট্রা করে আর কোনো টেবল বা কোনো ঘর আমাদের দরকার নেই প্রচুরকের ক্ষেত্রে। কিন্তু বারবার খেয়াল করবা, মধ্যক বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ক্রমযোজিত গণসংখ্যা দরকার হচ্ছে। এই ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু আমাদের প্রচুরকের ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। তাহলে প্রচুরক আমরা কিভাবে বের করব, শুধু প্রচুরকে আমরা বের করব। এই শুধুমাত্র আমাদের কি যেটা দেওয়া থাকবে শুধু সেটাই আমাদের দরকার, সেটা দেখে আমরা প্রচুরকের সূত্রটা ব্যবহার করে আমরা পুরো কাজটা করে ফেলতে পারবো। ওকে, এরপর দেখো এটা হচ্ছে আমরা প্রচুরক নির্ণয় করলাম এখান থেকে। এখন দেখো এরপর আমরা ওরা যে অঙ্কটা দিয়েছিল আমরা সেটার জন্য প্রচুরক অঙ্কন করছি। এটা হচ্ছে একটা বহুভুজ। এটা এখানে বহুভুজটা হচ্ছে এরকম, আমরা যেটা আয়তলেখ অঙ্কন করি, আয়তলেখটার মাঝখানে এটাও একটা বহুভুজ, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ক্রিকেট খেলার ওভার প্রতি কত রান নিছে, কয় উইকেট পড়ছে, মনে করো এগুলো উইকেট। এখানে দেখো একদিকে তোমার ওভার থাকবে, একদিকে রান থাকবে, মানে প্রথম ওভারে কয় রান হয়েছে ততটুকু পর্যন্ত দিবে। এই জায়গায় একটা উইকেট পড়ছে, উইকেট পড়লে সেখানে এভাবে দেয়। তাহলে দেখবা এগুলো ক্রিকেট খেলার স্কোরটা দেখানোর সময় কিন্তু অনেক সময় এভাবে দেখায়। সে প্রথম ওভারে 0-তে, এটা মানে প্রথম ওভারে কয় রান নিছে, সেটা 5 রান নিলে 5 রান, 7 রান নিলে সেখানে যাবে, সে ততটুকু উঠবে। মানে কত ওভারে সে কত রান নিচ্ছে সেটা সে অনুযায়ী এই বহুভুজটা কি হয়। তাহলে বহুভুজটা যেটা দেখায় সেটা হচ্ছে কি আমাদের আয়তলেখটার ক্ষেত্রে আমরা অনেক সময় আয়তলেখ থেকেও বহুভুজ অঙ্কন করতে পারি। এরপরে দেখো এই আয়তলেখটা এভাবে অঙ্কন করা হয়, 45.5 থেকে 50.5 মধ্যে। এটা এখানে এইভাবে দেখাইছে প্রত্যেকটা পয়েন্ট। এখানে একটা বিন্দু চিহ্নিত করব আমরা। এটা দেখো এটা কিসের জন্য করছে সেটা। তাহলে এখানে এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলা হয় এগুলোকে। কেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলা হচ্ছে এটাকে, এগুলো সবগুলো পয়েন্ট আছে, খেয়াল করে দেখলে বুঝবা। 45.5 ভগ্নাংশ, আমরা বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক বের করছিলাম। বিচ্ছিন্ন চলক হচ্ছে যেগুলোকে পয়েন্টে রূপান্তর করা যায় না, আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেগুলোকে পয়েন্টে রূপান্তর করা যায়। তাহলে এখানে আমরা যেহেতু পয়েন্ট পাচ্ছি, এটা হচ্ছে বিচ্ছিন্ন না, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। ওকে, তাহলে 45.5 থেকে 50.5 পর্যন্ত এখানে আমরা এখানে একটা বিন্দু চিহ্নিত করব, এখানে একটা বিন্দু চিহ্নিত করব, তারপর এখান থেকে একটা বড় আমরা আয়তলেখ অঙ্কন করে দিব। এরপর 50.5 থেকে 55.5 এটার ক্ষেত্রে আমরা এটা অঙ্কন করব, এটা অঙ্কন করে দেব, এরপর এটা অঙ্কন করে দেব, এরপর এটা অঙ্কন করব, তারপর এটা অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের আয়তলেখ। ওকে, আয়তলেখের ক্ষেত্রে এটা আমাদেরকে জানতে হবে। এরপর দেখো এখানে আরেকটা জিনিস ওরা যেটা করছে, এই দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কীভাবে বের করছে। অবিচ্ছিন্ন হচ্ছে কি দেখো, এটা 46, এটা 50। তো এখানে বের করবে কি দেখো, এখানে যেটা থাকবে তার আগের হাফ কি মানে 0.5 বিয়োগ করে দিবে, আর এটার সাথে 0.5 যোগ করবে। খেয়াল করবে ভালো করে, প্রথমটা যেটা নিম্নসীমা থাকবে, নিম্নসীমা যেটা ছিল 46 সেটা থেকে 0.5 বিয়োগ করছে, আর লাস্ট যেটা ছিল সেটার সাথে 0.5 যোগ করছে। ওকে, তাহলে এটা হচ্ছে 45.5 আর এটা হচ্ছে 50.5। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে 46 থেকে 50, তার মানে এখানে আমরা 50, এটা কিন্তু আবার লিখি নাই এখানে, কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীর সাথে এই 50.5টা এখানে আবার লিখতে হবে।
এই 55.5টা এখানে আবার আসবে, 60.5 এটা আবার আসবে, 65.5 এটা আবার আসবে। এরপর যদি কোনো ঘর থাকতো সেখানে 70.5 আসতো। এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হচ্ছে এইভাবে আমাদেরকে বের করতে হবে, মাথায় রাখবা। তাহলে প্রথমে যেটা থাকবে তার সাথে তার থেকে 0.5 মাইনাস করে দিব, পরে যেটা থাকবে সেটা মানে নিম্ন সীমা থেকে 0.5 আমরা কি করব, মাইনাস করব, ঊর্ধ্বসীমা থেকে ঊর্ধ্বসীমার সাথে 0.5 আমরা যোগ করে দিব। এটা অনুযায়ী আমরা কি করব। আর এই চিহ্নটাও তো বোঝাচ্ছে হচ্ছে ছেদ চিহ্ন, মানে হচ্ছে কি আমরা যদি 0 থেকে শুরু না হয়, ধরো আমাদের গ্রাফটা এই গ্রাফটা এখানে তো মূলবিন্দু তো 0 গ্রাফের, তো আমি যদি 0 থেকে এখানে দেখো আমার এখানে শুরু হয়েছে 46 থেকে, তো এখানে আমি 46টা দিতে পারবো, 46টা দিতে পারবো না, 46টা বাদ দিতে হবে। তো 46টা বাদ দেওয়ার কোনো অপশন আমার এখানে নাই। তো 46টা বাদ দেওয়ার যদি কোনো অপশন আমার এখানে না থাকে, তাহলে আমি কি করতে পারি, আমি এটাতে করতে পারি, এই জায়গায় এটা যখন ইউজ করব, তো এই এতটুকু অংশের মধ্যে আমার যেগুলো বাদ যাবে, যেগুলো আমার দরকার নেই সেগুলো এখানের মধ্যে বাদ যাবে, আমি বাকিগুলো থেকে হিসাব করতে পারবো। সেটা হচ্ছে ছেদ চিহ্ন। ওকে, এটা হচ্ছে আয়তলেখ। এই আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা সাধারণত এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করি, যেটা আমরা গ্রাফের মধ্যে আস্তে আস্তে দেখব। ওকে, এরপর দেখো আমরা এখান থেকে পড়ছি একটা, এটা এই বহুভুজটাও দেখাইছি। বহুভুজটাতে দেখো, বহুভুজটা অঙ্কন করার জন্য এখানে প্রথমে কি করছে, একটা সারণী দেওয়া ছিল, সারণীতে কি শ্রেণী ব্যবধান ছিল, এখানে বহুভুজ অঙ্কন করার কথা বলছে আমাকে। আমরা একটা আয়তলেখে দেখালাম, একটা বহুভুজ দেখাচ্ছি। এই এই বহুভুজের ক্ষেত্রে দেখো, এগুলো ওরা দিয়ে দিয়েছে আমাদেরকে, মধ্যবিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মধ্যবিন্দুটা ওরা দিবে না, আমাদেরকে ওরা দিবে শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, এই দুইটা মধ্যমানটা আমরা বের করব। মনে রাখবা 10, 20, 20, 30, 30, 40 এটা আমাদেরকে মনে করে দিয়ে দিছে। তাহলে এখন এখান থেকে আমরা মধ্যবিন্দু কীভাবে বের করলাম দেখো, 15, 25, এটাগুলো হচ্ছে মধ্যবিন্দু বের করলাম আমরা। তো মধ্যবিন্দু বের করার পর এখান থেকে গণসংখ্যাটা ওরা দিয়ে দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আমরা কি করতেছি, এটার উপর ডিপেন্ড করে আমরা একটা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। এদিকে দেখো, এখানে বলে দিচ্ছি দেখো, এক অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়কে 10 একক, এক গড়কে 10 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়কে গণসংখ্যার 5 একক ধরে গণসংখ্যার নিবেশন আয়তলেখের আয়তসম ভূমির বিপরীত বাহু মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণী। এখানে আবার আয়তলেখও দেখো আমরা অনেক সময় কি করতে পারি, বহুভুজ অঙ্কন করতে পারি। যে আয়তলেখটা অঙ্কন করবো তার মাঝখানে মধ্যবিন্দুটা চিহ্নিত করে সেগুলো যোগ করে দিলেও আমরা কি পাবো, আমরা বহুভুজ পাবো। আয়তলেখর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে সেগুলোকে আমরা কি করে দিব, যুক্ত করে দিলে আমরা বহুভুজটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই বহুভুজটা এভাবে অঙ্কন করতে পারি। ওকে, এখানে পুরোটা আয়তলেখ মনে করো, আয়তলেখ এই দেখো, খেয়াল করো এখানে প্রথমে একটা আয়তলেখ ছিল 10 থেকে 20, এইটার মধ্যে একটা আয়তলেখ ছিল। এই আয়তলেখটার মধ্যবিন্দুটা চিহ্নিত করো, এটার মধ্যবিন্দু চিহ্নিত করো, এটার মধ্যবিন্দু চিহ্নিত করো। এখানে মূলত এটা না, এটা কিন্তু এইখানে বিন্দুটা, আরেকটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু হচ্ছে এখানে, আরেকটা বিন্দু হচ্ছে এখানে। এই মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে মধ্যবিন্দুগুলো যদি তুমি যোগ করে দাও, এখান থেকে শুরু করে মধ্যবিন্দুগুলো যোগ করে করে আসো, মধ্যবিন্দুগুলো যোগ করে আসলে যেটা পাবা সেটাই হচ্ছে বহুভুজ। এটাও আমরা আয়তলেখ থেকে অঙ্কন করতে পারি। এটা তাহলে আয়তলেখ থেকেও আমরা বহুভুজটা অঙ্কন করতে পারি, মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা কি পাইছি, এটা পাইছি বহুভুজ নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, এরপর দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমাদের বলে এরকম একটা ব্যবধান, এটা আমাদেরকে শ্রেণী ব্যবধান এটা দেওয়া আছে। এখানে ওরা বলছিল কি গণসংখ্যা বহুভুজ থাকে, আমরা সেটা না, আমরা অন্য একটা করবো এখান থেকে। তো এখান থেকে ধরো আমাদেরকে এটার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলছে। এই প্রশ্নটা দেখে তোমাদের কাছ থাকবে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকটা থেকে আমরা যেটা করছি সেটা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে মধ্যক নির্ণয়, তারপর হচ্ছে প্রচুরক নির্ণয়। এই চ্যাপ্টার থেকে মানে এই অঙ্কটা দেখে, মানে এখানে যেটাগুলো উদ্দীপকের মনে করো উদ্দীপকে এটা দেওয়া আছে, এই টেবলটা থেকে ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক এবং প্রচুরক, এই তিনটা জিনিস বের করে রাখবা। বের করে আমাদের কি হোমওয়ার্ক হিসেবে করবা। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই থাক, যা করছি সবগুলো দেখবা। কোনো একটা প্রবলেম হলে আমাদের নেক্সট যেটা লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।